আসসালামু আলাইকুম, আমি রাবিদ। মূলত অধ্যায় 4 রক্ত ও সঞ্চালন যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের আমার চ্যানেলে মোট ধারাবাহিকভাবে আমি 6টি ভিডিও আপলোড করেছি। এই 6টি ভিডিওর মাধ্যমে আমাদের যে এই অধ্যায় রক্ত ও সঞ্চালন এর প্রায় 50% আমরা কভার করেছি। আজকের এই ভিডিওতে আমরা মূলত এই অধ্যায়ে যে হৃৎপিণ্ড একটি অংশ আছে, এই হৃৎপিণ্ড সংক্রান্ত দুটি রোগ সম্পর্কে আলোচনা করব। এটার লক্ষণ, এটার প্রতিকার এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায় সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো এখন আমরা হার্ট অ্যাটাক নিয়ে পড়ব। যদি আমি হার্ট অ্যাটাক সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিতে চাই, মূলত আমাদের হৃৎপিণ্ড মূলত একটা পাম্প যন্ত্রের মতো কাজ করে, এটা প্রতিনিয়তই পাম্প করে। তাহলে হৃৎপিণ্ড যখন পাম্প করে তখন তার মধ্যে দিয়ে ধমনী বা হৃৎপিণ্ড বা আমরা কার্ডিয়াক ধমনী বলতে পারি, এই ধমনী দিয়ে মূলত হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত এবং পুষ্টিদ্রব্য স্থানান্তরিত হয়। মূলত আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই, বেশি পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই, তখন কি হয়, এই কোলেস্টেরল গুলো আমাদের রক্তনালীর মধ্যে জমে যায় এবং রক্ত চলাচলের পথে বাধা সৃষ্টি করে। এভাবে কোলেস্টেরল জমতে জমতে একটা সময় কি ওই ধমনীর মধ্যে একটা ব্লক সৃষ্টি হয়ে যায়, ফলে কোনো পরিমাণ রক্ত হৃৎপিণ্ড যেতে পারে না। যেহেতু হৃৎপিণ্ডের মধ্যে রক্ত যেতে পারে না, তাই হৃৎপিণ্ডের যে স্বাভাবিক যে কার্যবলীগুলো আছে এগুলো ব্যাহত হয়। ফলে হৃৎপিণ্ডের যে ভিতরে কার্ডিয়াক কোষগুলো আছে বা হৃৎপেশিগুলো আছে, এগুলো অক্রিয় হয়ে যায়। মানে এগুলো সঠিকভাবে, যেহেতু তারা পুষ্টিদ্রব্য পাচ্ছে না, সাপোজ আমরা খাবার না খেলে আমরা ঠিক মতো কাজ করতে পারবো না, আমরা ঠিক মতো না ঘুমাইলে আমরা কাজে ঠিক মতো ফোকাস করতে পারবো না। ঠিক তেমনি যেহেতু হৃৎপেশিগুলো ঠিকঠাক মতো পুষ্টিদ্রব্য পাচ্ছে না, তাই তারাও মূলত কি তাদের স্বাভাবিক কার্যাবলী ঠিক রাখতে পারছে না এবং এর ফলে হার্ট অ্যাটাকের সৃষ্টি হয়। সো আমরা এখন যদি দেখি যে হার্ট অ্যাটাকের অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। জেনে রাখা ভালো যে হৃৎপিণ্ডের মূলত দুইটা স্তর আছে, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম কি, হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের যে অংশটি থাকে একে মূলত এপিকার্ডিয়াম বলে, হৃৎপিণ্ডের মাঝখানের যে স্তরটা আছে একে মূলত মায়োকার্ডিয়াম বলে, এবং হৃৎপিণ্ডের একবারে ভিতরের যে স্তরটা আছে তাকে এন্ডোকার্ডিয়াম বলে। আচ্ছা, তাহলে মূলত এই যে আমরা হার্ট অ্যাটাকের অপর নাম বললাম যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা মূলত চিকিৎসার ভাষায় মূলত হার্ট অ্যাটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে। তারপরে যদি আমরা হার্ট অ্যাটাকের সংজ্ঞার মধ্যে যাই, তাহলে সংজ্ঞার মধ্যে কি আছে যে করোনারি ধমনীতে কোলেস্টেরল জমে ব্লক সৃষ্টি হলে হৃৎপিণ্ডে পর্যাপ্ত O2 সমৃদ্ধ রক্ত, যে পর্যাপ্ত O2 সমৃদ্ধ রক্ত এবং কি যে পুষ্টি দ্রব্য যেতে পারে না, ফলে হৃৎপিণ্ডের পেশিগুলো বা হৃৎপেশিগুলো জেনে রাখা ভালো যে হৃৎপেশি হলো মূলত অনৈচ্ছিক পেশি, যা আমরা মূলত নিয়ন্ত্রণ করতে পারি না, অনৈচ্ছিক পেশি। তার ফলে হৃৎপিণ্ডের পেশিগুলো মারা গিয়ে বা অকার্যকর হয়ে যে সমস্যার সৃষ্টি হয় তাকে হার্ট অ্যাটাক বলে। আচ্ছা, এত বড় সংজ্ঞা মূলত মনে রাখা যায় যদি আমরা মূলত বেসিক কনসেপ্ট কি, যে করোনারি ধমনীতে কোলেস্টেরল জমা হয়েছে, ব্লক সৃষ্টি হয়েছে, ফলে কি হয়েছে যে O2 সমৃদ্ধ রক্ত এবং পুষ্টিদ্রব্য যেতে পারছে না, ফলে হৃৎপেশিগুলো মারা গেছে, হার্ট অ্যাটাক হয়েছে। যদি আমরা এক কথায় এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যে কিভাবে করব, হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত জমাট বাঁধলে যে সমস্যার সৃষ্টি হয় তাকে হার্ট অ্যাটাক বলে। ওকে, এখন যদি আমরা হার্ট অ্যাটাকের কারণগুলো দেখি, আমরা কি কি কারণ দেখতে পারবো। প্রথম হচ্ছে যে ধূমপানের জন্য এটা হইতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাই সেই ক্ষেত্রে হতে পারে। যদি আমরা বেশি আলস্য জীবনযাপন অর্থাৎ অলসভাবে যদি আমরা আমাদের জীবনকে মূলত লিড করি বা অতিবাহিত করি, এক্ষেত্রে হতে পারে। পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, যদি আমাদের পূর্ব প্রজন্ম অর্থাৎ আমাদের বাবা দাদা বা ভাই এদের যদি মূলত হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে একটা চান্সেস বা সম্ভাবনা থাকে যে পরবর্তী প্রজন্মের মধ্যে এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরে হচ্ছে উচ্চ রক্তচাপ, এর মূলত কোনটা নরমাল রক্তচাপ বা কোনটা নিম্ন রক্তচাপ বা মূলত উচ্চ বা কোনটা নিম্ন, এই সম্পর্কে আমরা আরো পরে জানতে পারবো, এই অধ্যায়ের কনসেপ্ট আমরা জানতে পারবো। পরবর্তীতে হচ্ছে রক্তে চর্বির আধিক্য, পরে হচ্ছে ডায়াবেটিস। এই যে পার্সেন্টেজটা এটা মনে রাখতে হবে, অর্থাৎ কি বলছে যে এই ডায়াবেটিস রোগে আক্রান্ত 75% রোগী কি হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এবং মনে রাখতে হবে যে হার্ট অ্যাটাক মূলত রাত্রের শেষ অবস্থায় বা সকাল 9টার পূর্বে সবসময় হয়। মানে একটা সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যে ওই সময়টার মধ্যে হবে, কারণ এই সময় আমাদের শরীর মূলত অধিক বিশ্রামরত অবস্থায় থাকে, রাতের শেষ সময় এবং সকাল 9টার আগ পর্যন্ত হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন মূলত আমরা হার্ট অ্যাটাকের কারণগুলো সম্পর্কে জানলাম। যদি আমাকে বলে যে প্রতিকার বা প্রতিরোধ,
তাহলে আমরা কি করব, এই যে আমরা যে কারণগুলো মনে রাখছি এই কারণগুলো থেকে আমরা 3-4টা প্রতিকার বা প্রতিরোধ দিতে পারবো। প্রথম দিতে হবে মানে দিতে পারবো যেটা যে ধূমপান পরিহার করতে হবে 1 নাম্বার, চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে 2 নাম্বার, আর পরবর্তীতে আলস্য জীবনযাপন পরিহার করতে হবে 3 নাম্বার। 4 নাম্বার দিতে পারি যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, গেল 5 নাম্বার। এটা আমরা দিলাম না। পরে রক্তের চর্বির আধিক্য, এই ক্ষেত্রে আমরা দেব যে রক্তের চর্বির পরিমাণ কিভাবে কমানো যায় তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে, এভাবে দিতে হবে। তারপর হচ্ছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বা ডায়াবেটিস যাতে না হয় এইগুলো থেকে হচ্ছে, বা ডায়াবেটিস যাতে আমরা পরিহার করতে পারি এইভাবে হচ্ছে আমাদের জীবনযাপন করতে হবে। এই পর্যন্ত আমরা দেখলাম। এখন আমরা মূলত এটার লক্ষণগুলো কিভাবে সহজে মনে রাখা যায় এবং কি কি ঔষধ মূলত আমরা একজন রোগী হার্ট অ্যাটাক করলে আমরা তাৎক্ষণিকভাবে কিভাবে আমরা দিব, বা কোন কোন ওষুধ দিলে ওই রোগীটা তাৎক্ষণিকভাবে একটু সুস্থ বোধ করবে এবং আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে পারবো, এগুলো আমরা ডিরেক্ট বই থেকে দেব। সো এখন আমরা বই চলে যাই। এখন আমরা বই আসছে এবং বই থেকে মূলত আমরা হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কিভাবে সহজে মনে রাখতে পারবো তা দেখব। ফার্স্টে হচ্ছে মনে রাখার নিয়মটা হচ্ছে বউ ঘুমে ঘন ঘন বমি করে। এই ব দিয়ে আমরা বলতে পারি যে বুকে ব্যথা হতে পারে। রস্যু উ দিয়ে বলতে পারে আমরা ঊর্ধ্বাংশের অন্যান্য অংশে অস্বস্তি হতে পারে, অর্থাৎ কোন কোন এরকমটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে পিঠ, গলা, চোয়াল, পাকস্থলীর উপরের অংশে অস্বস্তি বা ব্যথা অনুভব, আর হচ্ছে হাতের মধ্যে হতে পারে। তার পরবর্তীতে হচ্ছে ঘ দিয়ে মূলত ঘন ঘন নিঃশ্বাস বা প্রশ্বাস, অর্থাৎ মূলত বুকে অস্বস্তির সময় ঘন ঘন নিঃশ্বাস হয় বা অল্প পরিশ্রম করলে আমরা হাঁপিয়ে উঠি, এই ক্ষেত্রেও এই ক্ষেত্রে আমাদের ঘন ঘন নিঃশ্বাস নিতে হয়। তারপরে হচ্ছে ব দিয়ে মূলত আমরা কি বলবো, এই পরবর্তীতে আরেকটা ঘ দিয়ে আমরা বলবো যে মূলত কি হবে, ঘুমে ব্যাঘাত হতে পারে, এবং ব দিয়ে হচ্ছে বমি বমি ভাব হতে পারে। এবং এই যে আরেকটি ইনফরমেশন এখানে শেয়ার করা আছে যে 5 মিনিটের মধ্যে, অর্থাৎ যখন হার্ট অ্যাটাক হয় তখন মূলত আমাদের হৃদস্পন্দন কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে যায়, বা হার্ট ফেলিওরের কথাও যদি আমরা চিন্তা করি তখন কিছুটা সময়ের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। এখানে বলা হয়েছে যে 5 মিনিটের মধ্যে যদি আমাদের হৃদস্পন্দন বন্ধ হওয়ার পরবর্তী 5 মিনিটের মধ্যে যদি হৃদস্পন্দন শুরু না হয় তখন যে রোগটা হয়, তখন মূলত কি এই রোগের তখন যে রোগটা হয় এটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন, অর্থাৎ এই রোগের কারণে হচ্ছে রোগী মারা যায়। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে যে হার্ট অ্যাটাকের সময় পুরুষের বাম হাতে ব্যথা হতে পারে এবং নারীর 2 হাতেই ব্যথা হতে পারে। তাহলে আমরা কিভাবে এটা প্রতিরোধ করতে পারি হার্ট অ্যাটাকটা, যে আমরা ঋতুকালীন টাটকা ফল বা সবজি খেতে হবে, চর্বি ও কোলেস্টেরল খাবার বাদ দিতে হবে, বডি মাস ইন্ডেক্স বা বিএমআই অনুযায়ী কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে, 30 মিনিট হাঁটতে হবে, এটা মনে রাখা জরুরি যে 30 মিনিট হাঁটতে হবে, এবং ধূমপাই হলে অভ্যাস ত্যাগ করতে হবে। এগুলোই আর কি, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এগুলো প্রতিরোধ করতে পারি। হার্ট অ্যাটাক পড়ার পর এখন আমরা হার্ট ফেলিওর সম্পর্কে জানব। মূলত আমরা যদি বলি যে হার্ট ফেলিওর কেন হয়, এখানে আমি সংজ্ঞায় যা উল্লেখ করেছি যে হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় রক্তের যোগান দিতে না পারে তখন থেকে হার্ট ফেলিওর হয়। এখন প্রশ্ন হতে পারে যেটা যে প্রয়োজনীয় রক্তের যোগান দিতে পারে না কেন, তার কারণ আমরা হার্ট অ্যাটাকেও যে কারণটা বলেছি এটার ক্ষেত্রে হার্ট ফেলিওরের ক্ষেত্রে একই কারণ, যে যখন হৃৎপিণ্ডের ধমনীর মধ্যে যখন এই যে কোলেস্টেরল জমে রক্তে ব্লকের সৃষ্টি হয়, এই ব্লকের কারণেই মূলত প্রয়োজনীয় রক্ত মূলত হৃৎপিণ্ড কালেক্ট করতে পারে না। যেহেতু সে কালেক্ট করতে পারে না তাই সে সাপ্লাইও করতে পারে না, এই জন্য হার্ট ফেলিওর হয়। এটাকে আমরা মূলত মেয়েরা যে রাগ করে কিছু হইতে এটার সাথে আমরা তুলনা করতে, যে আমাদের পায়ে একটা ছোট একটা মূলত ক্ষতস্থান হলো, সেই স্থান থেকে মূলত রক্তক্ষরণ হচ্ছে। সাপোজ এই রক্তক্ষরণের জন্য হৃৎপিণ্ড কোনো কারণে তার যে অংশটা বা যেটুকু অংশ ফুলফিল না হলে হৃৎপিণ্ড পাম্প করে না, ওই অংশটা ফুলফিল হলো না, ফুলফিল না হলে আমাদের তৎক্ষণাৎ হচ্ছে হার্ট ফেলিওর হতে পারে। সো এটাকে আমরা মেয়েদের যে কোনো কিছু হইতে যে রাগ করে এটার সাথে আমরা সামথিং আমরা এটার সাথে আমরা এটা সিমিলার হিসাবে ধরতে পারি। সো এখন যদি আমরা যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এটা মূলত হৃৎপিণ্ডের ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে, বা উভয় পাশেই হতে পারে। যেটা আমাদের মনে রাখতে হবে যে নিড টু বি রিমেম্বার যে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে ট্রাকিকার্ডিয়া, হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে ব্র্যাকিকার্ডিয়া, এবং হৃৎপিণ্ডে বা হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অত্যাধিক হারে বেড়ে গেলে তাকে অ্যারিথ্রোমিয়া বলে। এই যে এখানে আমরা উল্লেখ করলাম যে অ্যারিথ্রোমিয়া, এটা মূলত কি জ্ঞানমূলকের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নটা আমরা যদি খুলি গাইড থেকে তাহলে আমরা প্রশ্ন পাবো যে অ্যারিথ্রোমিয়া কি, তাহলে হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন।
হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন বা স্বাভাবিক হৃৎপিণ্ড বা হৃৎস্পন্দন যদি স্বাভাবিকের চেয়ে অত্যাধিক হারে বেড়ে যায় তাকে অ্যারিথ্রোমিয়া বলে, এভাবেও আমরা বলতে পারবো। বা হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দনকে অ্যারিথ্রোমিয়া বলে, এভাবে আমরা বলতে পারবো। এখন আমরা মূলত যা পরবর্তী স্লাইডে আমরা দেখব একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলার দেহে মানে কোন সময়টাতে হার্ট ফেলিওর হতে পারে বা কত বছর বয়সে হতে পারে বা মেয়েদের ক্ষেত্রে কত বছর বয়সে হতে পারে, এই সম্পর্কে আমরা জানবো। হার্ট ফেলিওর, আমরা যদি এখন হার্ট ফেলিওর মানে প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা প্রাপ্তবয়স্ক একজন নারীর ক্ষেত্রে কোন সময় হার্ট ফেলিওর হতে পারে বা কোন সময় হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এখন আমরা তা জানবো। মেইনলি হার্ট ফেলিওর মূলত যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। এটা একটা পরিসংখ্যানের তথ্য অনুযায়ী আমরা এটা একটা ধারণা করতে পারি যে এই বয়সের ঊর্ধ্বে বা এই বয়সের মধ্যে মূলত হার্ট ফেলিওর গুলো হতে পারে। সো এখন যদি আমরা দেখি যে পুরুষের ক্ষেত্রে 55 বছর বয়স বা তার চেয়ে বেশি বয়সে হতে পারে পুরুষের ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, এবং নারীর ক্ষেত্রে মনোপজ হতে একটা, আর নারী মূলত যখন মাসিক একবারে বন্ধ হয়ে যায়, মাসিক একবার সাপোজ 40 বছর বা 50 বছরের ঊর্ধ্বে যেসব মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন এইসবকে হচ্ছে মনোপজ বলে। মনোপজের পর হচ্ছে হার্ট ফেলিওরের ঝুঁকি থাকতে পারে সবচেয়ে বেশি, বা 65 বছর বা তার চেয়ে বেশি বয়সে হচ্ছে হার্ট ফেলিওর হতে পারে। এখন আমরা যেমন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দেখেছিলাম যে ধূমপানের ক্ষেত্রে বা অধিক কোলেস্টেরল বা চর্বিযুক্ত খাবার, ডায়াবেটিস ইত্যাদির কারণে যেমন হার্ট অ্যাটাক হতে পারে, সেম একই কারণে মূলত কি হার্ট ফেলিওর হতে পারে। এখন আমরা এই ক্ষেত্রে হার্ট অ্যাটাক হোক বা হার্ট ফেলিওর হোক, এইসব ক্ষেত্রে আমরা একটি কথা বলছি যে অধিক কোলেস্টেরল, রক্তে কোলেস্টেরলের অধিক মাত্রা। এখন প্রশ্ন আসতে পারে যে রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা কত, এটা আমরা এখন দেখি যে প্রতি 100 মিলিলিটার ব্লাডের মধ্যে কোলেস্টেরলের মাত্রা থাকে 150 থেকে 200 মিলিগ্রাম। তাহলে এটা মূলত এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রতি 100 মিলিলিটার রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা থাকে 150 থেকে 200 মিলিগ্রাম। এখন আমরা বই থেকে যে হার্ট ফেলিওরের ক্ষেত্রে যে লক্ষণগুলা কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি এই সম্পর্কে আমরা জানবো। সো এখন আমরা বই চলে যাই। এখন আমরা বইয়ে চলে আসলাম এবং বই থেকে হচ্ছে আমরা হার্ট ফেলিওরের লক্ষণ এবং হচ্ছে এটা যেভাবে আমরা প্রতিকার করতে পারবো এই সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট অফ অল হার্ট ফেলিওরের লক্ষণ যদি আমরা বলি যে যেভাবে আমরা সহজে মনে রাখতে পারবো যে স্মৃতি প্রতিযোগিতায় ভরা পাকস্থলী, তরল খেয়ে ক্লান্ত, কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাহলে স্মৃতি দিয়ে আমরা কি মনে রাখবো, এই যে স্মৃতিহীনতা প্রকাশ পায়। প্রতিযোগিতা দিয়ে আমরা কি মনে রাখবো, প্রতিযোগিতা দিয়ে আমরা মনে রাখবো যে হৃৎপিণ্ড মূলত এমনভাবে স্পন্দন করে মনে হয় যেন এটি প্রতিযোগিতায় নেমেছে। এই যে লাইনটা, হৃৎস্পন্দন এত দ্রুত হয় মনে হবে যেন হৃৎপিণ্ড একটি প্রতিযোগিতায় নেমেছে। তারপরে হচ্ছে ভরা পাকস্থলী, এই যে পাকস্থলী সবসময় ভরা মনে হয় কিংবা বমি ভাব থাকে। তারপরে হচ্ছে তরল খেয়ে ক্লান্ত দ্বারা আমরা মনে রাখতে পারি যে দৈনন্দিন কাজ বা সবসময় ক্লান্তি ভাব ইত্যাদি সবসময় বজায় থাকে আর কি। কাশি দ্বারা আমরা মনে রাখতে পারি যে সাদা ও গোলাপি রঙে, এটা মনে রাখতে হবে, সাদা বা গোলাপি রঙের রক্ত মাখানো মিউকাস সহ স্থায়ী কাশি বা ফুসফুস করে শ্বাস প্রশ্বাস। তারপর হচ্ছে শ্বাসকষ্ট দ্বারা আমরা মনে রাখতে পারি যে সক্রিয় বা নিষ্ক্রিয়, এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভোগা এবং ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায় ইত্যাদি সমস্যাগুলো হতে পারে আর কি। এবং এগুলো হচ্ছে হার্ট ফেলিওরের লক্ষণ। এখন যদি আমরা এটা প্রতিকার সম্পর্কে জানি, যে আমরা আগের বার একটা টেকনিক শেয়ার করছিলাম যে যেসব কারণে মূলত আমাদের এই হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরগুলো হয়, যদি ওই সব থেকে আমরা বিরত থাকি বা পরিহার করি তাহলে মূলত এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এগুলোকে আমরা প্রতিকারের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। দেখুন এখানে বলছে যে হৃদরোগ সম্পর্কে সতর্কতা অবলম্বন করা, এই যে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, স্থূলতা নিয়ন্ত্রণ করতে হবে। পরবর্তীতে অধিক কোলেস্টেরলযুক্ত খাবার পরিহার করতে হবে, নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করতে হবে, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকতে হবে। আর এটা হচ্ছে মূলত সব রোগের ক্ষেত্রে আমরা এই লাইনটা ইউজ করতে পারি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করে। এইভাবে মূলত আমরা এই হার্ট ফেলিওরকে প্রতিকার বা প্রতিরোধ করতে পারি। সো আজকের ক্লাসে মূলত আমরা
হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিওর সম্পর্কে যেগুলো খুবই জানা প্রয়োজন এবং যেগুলো মূলত মেডিকেল হোক বা ডেন্টাল হোক বা সেনাবাহিনীর মেডিকেল কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক, যেসব কোয়েশন আসার মতো সেই সব তথ্যগুলো আমরা জেনেছি। পাশাপাশি এইচএসসির জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কেও জেনেছি। সো আজকের ক্লাস যদি কোনো স্টুডেন্ট মন দিয়ে করে তাহলে আই হোপ সে এই দুটা রোগ সম্পর্কে অনেক ভালো একটা ধারণা অর্জন করবে। নেক্সট ক্লাসে মূলত আমরা অ্যানজাইনা সম্পর্কে জানবো এবং এর পরবর্তী ক্লাসে মূলত আমরা যে এইসব রোগ প্রতিকার করার জন্য কোন কোন চিকিৎসা বিজ্ঞানে কোন কোন প্রক্রিয়াগুলো ইউজ করে এগুলোকে প্রতিকার করা হয়, যেমন এনজিওপ্লাস্ট, তার পরবর্তীতে হচ্ছে ইসিজি ইত্যাদি সম্পর্কে আমরা জানবো। এবং আমাদের হার্ট ফেলিওর হলে মূলত আমাদের হৃদস্পন্দন বা হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ না করলে আমরা যে প্লেসমেকারগুলো বসে যে কম্পিউটারাইজ যন্ত্রগুলো আমাদের দেশে স্থাপন করি সেই সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা অর্জন করব। সো আজকের ভিডিও এখানে, আল্লাহ হাফেজ।